পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে হারডিঙিতে যেন উৎসব শুরু হয়ে যায়। এক অদ্ভুত উৎসব, ভূত ভোজনের উৎসব। মহালয়ার ভোরে পিতৃতর্পণ করা হয়, আর তারপর রাতে শ্মশানে শেওড়া গাছের তলায় ভূতেদের জন্য আয়োজন হয় মহাভোজ। কিন্তু এটা তো একদিনের ব্যাপার নয়, সারা বছরে কোনো খবর নেই, আর হঠাৎ একদিন রাতে খাবার দাবার বেড়ে এলে কোনো ভূতি বা খেতে আসবে। তাই পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন রাতে গাঁয়ের কোনো না কোনো বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ রাতের বেলা শ্মশানে গিয়ে ওই শেওড়া গাছের কাছে করজোড়ে বলে আসে, মহালয়ার রাতে আপনাদের জন্য ভোজ আনব, আপনারা সকলে আসবেন কিন্তু। এইভাবে প্রতিদিন রাতে নিমন্ত্রণ করে আসার পর মহালয়ার দিন প্রত্যেক বাড়িতে ভূতেদের জন্য রান্না হয়। পোড়া ভাত আর শোল মাছের তরকারি নাকি ভূতেদের খুব পছন্দের খাবার। মহালয়ার রাতে প্রত্যেক বাড়ি থেকে রাতের বেলা একেবারে কাড়া নাকাড়া বাজাতে বাজাতে সকলে গিয়ে হাজির হয় ওই শ্মশানের শেওড়া গাছে। গাছের নিচে শালপাতার পাত্রে ভাত আর শোল মাছের তরকারি রেখে আসে। পরদিন সকালে যখন সকলে সেই গাছের কাছে যায়, দেখে গাছের নিচে সেই শালপাতা একেবারে ফাঁকা, একদম চেটে পুটে কেউ খেয়ে গেছে। হারাডিঙির মানুষদের বহুদিনকার ধারণা এইসব ভূতেরা হল দেবাদিদেব মহাদেবের চেলা। মহাদেব তুষ্ট না হলে তিনি আবার মা দুর্গাকে মর্তে আসার অনুমতি দেবেন না। তাই সকলে আপ্রাণ চেষ্টা করে এই ভূতেদের তুষ্ট করতে, যাতে তারা এইসব মানুষদের হয়ে মহাদেবের কাছে সালিশি করে এবং তিনি তুষ্ট হয়ে মা দুর্গাকে মর্তে আসার অনুমতি দেন। এসব নিয়ম বহুদিনের। ঠিক কবে থেকে হারাডিঙিতে এই নিয়ম চালু হয়েছে কেউ জানে না। সকলে তাদের বাপ দাদাদের এই নিয়ম পালন করতে দেখেছে, কিন্তু এবারই কি যেন গন্ডগোল হয়ে গেল। লোকেরা এখানে ভূতেদের নিমন্ত্রণ করতে আসে, ভোজ দেওয়ার পরদিন সকালে দেখেও আসে যে খালি শালপাতাগুলো এদিক ওদিক লটপট করছে, কিন্তু আজ পর্যন্ত ভূতদের কেউ চোখে দেখেনি। কিন্তু এবার পিতৃপক্ষের 14 দিনের মাথায়, মানে মহালয়ার আগের রাতে, কালীচরণ যখন তার বাড়ির হয়ে রাত 12টার সময় শেওড়া গাছের সামনে আসে, তখনই প্রথম তার মনে কেমন যেন খটকা লাগে। এর আগেও দুবার সে এসেছে এখানে, কিন্তু আজ যেন শেওড়া গাছটা কেমন নড়ছে। মনে হচ্ছে গাছটার ওপরে কে যেন বসে আছে। এদিক ওদিক কেমন যেন খসখস আওয়াজ হচ্ছে। এমন তো কত আওয়াজ হয় আমাদের চারপাশে, এর জন্য কে কবে ভয় পেয়েছে। কিন্তু এরকম একটা জায়গায় এসে ভয় না পেয়ে সে যায় কোথায়? কালীচরণ অনেক কষ্টে নিজের মনকে বোঝালে এসবই তার মনের ভুল, এমনি এমনি হচ্ছে এসব। কোনো মতে ইষ্টনাম নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হারডিঙির শেওড়া গাছের প্রেতেরা, আপনাদের আমি নিমন্ত্রণ করলাম। কাল রাতে আপনাদের জন্য খাবার নিয়ে আসব, আপনারা সবাই আসবেন। কোনো মতে কথাটা বলে কালীচরণ সবে মাত্র পিছন ফিরেছে, হঠাৎ শোনে একটা ধপ করে আওয়াজ। ভয়ের চোটে কালীচরণ আর পিছনের দিকে তাকাতেও পারল না। যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়েই থরথর করে কাঁপতে লাগলো। পিছন থেকে কে যেন বলে উঠল, কালীচরণ জোরে মাথা নাড়তে নাড়তে বলল, আজ তো কিছু আনিনি, কাল এসো, কাল দেব। কথাটা বলেই হই হই করে দৌড় দিল কালীচরণ। ঘরে এসেও ভয় তার যায় না। একেবারে খাটের তলায় সারাক্ষণ যেন কানের কাছে বাজছে কথাটা, কালীচরণের কথাটা সারা হারাডিঙির ঘরে ঘরে রটে গেল। সকলেই অবাক, এ কি কাণ্ড! আগে তো কখনো ভূতেরা এমন করে সামনে আসেনি। কে জানে এবার কেমন বিপদ নেমে আসবে হারাডিঙির ঘরে ঘরে।
মানুষের মনে যত চিন্তাই থাক, যত দুঃখ, যত ভয়, যত হতাশাই থাক, মহালয়ার সকালটা যেন সবসময় একটা আলাদা আস্বাদ নিয়ে আসে। মানুষ তার সব দুঃখের কথা ভুলে যায়। হারাডিঙির মানুষ ভোর হওয়ার আগে থেকে মোবাইলের রেডিওতে মহিষমর্দিনী শুনলে তারপর গঙ্গায় গিয়ে তর্পণ করে আসে। কিন্তু তারপরই আগের দিনের ভয়টা আবার গ্রাস করে নিল। এবার কি তবে খাবার খেতে সত্যি সত্যি ভূতেরা একেবারে মানুষের সামনে এসে যাবে? রাতের বেলায় সকলে চলল শ্মশানের সেই শেওড়া গাছের কাছে। দুমধুম করে ঢোল বাজছে, পিছনে কয়েকজন শিঙা বাজাচ্ছে, এত বাজনা চলছে, সবাই প্রতি বছরের মতো নাচতে নাচতে যাচ্ছে, তবু যেন কারো মন থেকে ভয় যাচ্ছে না। শেওড়া গাছের সামনে এসে সকলের আগে মোড়ল মশাই তার শাল পাতাটা রাখতেই দেখা গেল একটা সরু কালো কাঠির মতো হাত গাছের পিছন থেকে বেরিয়ে এলো। আমার খাবার দে। ওহ বাবা, কতদিন কিছু খাইনি, দেখি খাবারটা দে। মোড়ল মশাইয়ের হাত থেকে সব খাবার পড়ে গেল। হঠাৎ করেই চারিদিকে একটা হইচই পড়ে গেল। শ্মশানের মাটি যেন কেঁপে উঠল মানুষের আর্তনাদে। কোনো মতে যে যা এনেছিল গাছের সামনে মাটিতে ছড়িয়ে ফেলে রেখে চলে গেল। কেউ আর ভয়ের চোটে পিছন ফিরে দেখল না। আর যাদের একটু সাহস বেশি তারা বেশ কিছুটা দূর থেকে দেখল গাছের পিছন থেকে একটা কালো কঙ্কালসার শরীর লাফিয়ে সামনে এসে হাপুস হুপুস করে খেতে শুরু করে দিল। সে খাওয়ার ভঙ্গি বড় বিচিত্র। একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে, কখনো হুমড়ি খেয়ে, কিছুটা হাত দিয়ে, কিছুটা সরাসরি খাবারের ওপর মুখ ডুবিয়ে। এরপর আর কেউ সে জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনি। মহালয়ার রাতে এই ভূত পুজোর পর থেকেই হারাডিঙির মানুষ মেতে ওঠে দুর্গা পুজোর আনন্দে। চারদিকে সাজো সাজো রব শুরু হয়ে যায়। চণ্ডীমণ্ডপে মায়ের মূর্তির কাঠামোর ওপরে মাটির প্রলেপ দেওয়া শুরু হয়। কিন্তু এবার যেন কেমন সব উল্টো পাল্টা হয়ে গেল। লোকে শ্মশান থেকে অনেকটা রাত করেই ফিরেছিল। তারপরে ভুতুরে কাণ্ড দেখার পর থেকে কেউই আর সহজে ঘুমোতে যেতে পারেনি। আজ সকালে ঘুম ভাঙতেই সকলেরই একটু দেরি হয়ে গেল। কিন্তু সকালে উঠতেই দেখল চারিদিকে কেমন যেন অমঙ্গলের ছায়া। কারো বাড়ির মুরগি চুরি হয়ে গেছে, কারো বাড়ির ছাগল নেই, আবার কারো বাড়ির গরু চুরি হয়ে গিয়েছে। নিজের বাড়ির পোষ্য নিজের বাড়ির সদস্যর মতোই। লোকে সকালে উঠে মুখ ধোয়ার আগে বাসি মুখে ছুটে গেল পোষ্যদের সন্ধানে। তবে বেশি দূর যেতে হলো না। দেখা গেল রাস্তার মধ্যেই তারা মৃত অবস্থায় পড়ে আছে। আর সে একেবারে ভয়ঙ্কর অবস্থা। মুরগিগুলোর পালক কেউ যেন জোর করে টেনে টেনে ছিঁড়ছে। মুরগির মাথাটা থেঁতলে পড়ে আছে মাটিতে। ছাগলের পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করে নিয়েছে কেউ। চারদিকে চাপ চাপ রক্ত আর বড় আষ্টে গন্ধ। ভয়ে সকলে আর্তনাদ করে উঠল। গাঁয়ের মোড়ল মশাই, কালীচরণ এবং আরো কয়েকজন ছুটে গেল শ্মশানের সেই শেওড়া গাছের সামনে। সেখানে এই মুহূর্তে তেমন কিছু অস্বাভাবিক নেই। গাছের তলায় বাঁশি, এঁটো, শালপাতা পড়ে আছে শুধু। মোড়ল মশাই বললেন, সবই তো ঠিক আছে, তেনারা তো সব ভোগ গ্রহণ করেছেন দেখছি, তাহলে তো কিছু অমঙ্গল হবার কথা নয়। মোড়ল মশাইরা পিছন ফিরে চলে যাচ্ছিলেন। হঠাৎ শ্মশান যেন কেঁপে উঠল একটা হুঙ্কারে। মোড়ল মশাইরা আবার পিছনে ফিরতেই চমকে উঠল। শেওড়া গাছের ওপর থেকে একটা বিভৎস দেখতে প্রেতাত্মা একেবারে উল্টো হয়ে ঝুলে আছে। তার মুখটা একেবারে বিভৎস, কদাকার, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ওই অবস্থাতে ঝুলতে ঝুলতেই সে দুহাত বাড়িয়ে দিলে। কোথায় নেমন্তন্ন করে ডেকে আনলি যে? খাবার কই খাবার? খালি শাল পাতা রেখে গেছিস কেন? এ দৃশ্য দেখে কালীচরণ বাবু ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। আরেকজন যে ভদ্রলোক এসেছিলেন তিনি পড়ি কি মরি করে দৌড়ে পালালেন। কিন্তু মোড়ল মশাই তো এভাবে হাল ছেড়ে দিতে পারেন না। সারা গ্রামের দায়িত্ব তাঁর উপর। তিনি হাত জোর করে বললেন, বাবা, এ কি কথা বলছেন বাবা? আমরা তো আপনাদের খাবার নিয়ে এসেছিলাম। আপনাদের মধ্যেই তো একজন নিজে আমার হাত থেকে খাবার খেয়ে নিয়েছিলেন।
আমাদের গ্রামের সকলে শুনেছে তার কথা। এই দেখুন, এখানে এত ইঁটো শাল পাতা পড়ে আছে। মোড়ল মশাইয়ের কথা শেষ না হতেই শেওড়া গাছে ঝুলে থাকা সেই প্রেতাত্মা আবার হুঙ্কার দিয়ে উঠল। কি বললি? তুই আমাদের জন্য খাবার নিয়ে এসেছিস? কোথায় খাবার? শুধু খালি শাল পাতা রাখা রয়েছে। আমরা ক্ষুধার্ত, খেতে দে আমাদের, নইলে কাল রাতে ছাগল মুরগি খেয়েছি, আজ রাতে তোদেরকে ধরে ধরে শেষ করব। গাছের মধ্যে ঝুলে থাকা প্রেতাত্মা অদ্ভুতভাবে গাছের সাথে মিশে গেল, কিন্তু মোড়ল মশাইয়ের মনে হলো সেই প্রেতাত্মার বলে যাওয়া সেই শেষ কথাগুলো সমস্ত শ্মশানের আকাশে বাতাসে ঘুরে বেড়াতে শুরু করেছে। কাল রাতে ছাগল মুরগি খেয়েছি, আজ রাতে তোদেরকে ধরে ধরে শেষ করব। কালীচরণবাবুর জ্ঞান ফিরল। মোড়ল মশাই এবং কালীচরণবাবু দুজনেই গম্ভীর মুখে ফিরে এলো। সারা গ্রামে কেমন একটা যেন থমথমে পরিবেশ। লোকে নিজের বাড়ির মুরগি ছাগলের জন্য শোক পর্যন্ত করতে পারছে না। কে জানে আজ রাতে আবার কার কপালে কি আছে। কালীচরণবাবু বললেন, কি যে হয়েছে কিছু বুঝতে পারছি না। যাই হোক, তেনাদের হয়তো আরো বেশি খাবার লাগবে। আমাকে তো বলেছিলেন তেনারা অনেক দিন নাকি খাননি কেউ। চলুন এক কাজ করি, আবার না হয় ভূত ভোজনের ব্যবস্থা করি। আজ রাতে আবার নতুন করে তাদের জন্য খাবার নিয়ে যাব। কি মুশকিল কালীচরণ, এ কথা কি আমি ভাবিনি নাকি? আরে আমিও তো ভেবেছিলাম আর একবার ভূত ভোজনের আয়োজন তো করাই যায়। আর আমার মনে হয় না গাঁয়ের মানুষ এ ব্যাপারে কোনো আপত্তি করবে বলে। কিন্তু সমস্যা হলো এত শোল মাছ পাবো কোথায়? জন্মস্তক তো দেখে এসেছি ভূত ভোজনে তেনাদের শোল মাছ দেওয়া হয়। এই তো কাল এত শোল মাছ রান্না করা হলো। আমাদের গ্রামে তো মনে হয় না আর শোল মাছের যোগান আছে বলে। হয়তো অন্য কোথাও থেকে শোল মাছ নিয়ে আসতে হবে। জানাও তো নেই শোল মাছ ছাড়া তেনাদের আর অন্য কোনো মাছ পছন্দ কিনা। এত তাড়াতাড়ি এত আয়োজন তো সম্ভব নয়। সারাদিন চলল নানা রকমের আলোচনা, কিন্তু এত আলোচনা করে আদৌ কি কোনো লাভ হলো? মনে তো হয় না। শেষ পর্যন্ত কালীচরণবাবু বললেন, এখন বোধহয় একটাই উপায়, আজ সারা রাত আমরা অপেক্ষা করব। যদি সত্যি তেনারা আসেন তবে তাদের কাছে আরেকটু সময় চেয়ে নেব। গাঁয়ের সকলেরই মনে হলো এছাড়া বুঝি আর কোনো উপায় নেই। কিন্তু সকালবেলার সেই সাবধানবাণী শুনতে বোধ হয় সকলেরই ভুল হয়েছিল। কিন্তু রাত অবধি আর অপেক্ষা করতে হলো না। বিকেলের মধ্যেই হারডিঙের মাটি কাঁপতে লাগলো। সারা গ্রাম যেন কালো ধোঁয়ায় ভরে গেছে। মাটির ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত পোকা উঠে আসতে লাগলো। সে পোকা একবার কারোর শরীরে বসলে সেই জায়গায় চামড়া উঠে যাচ্ছে। মোড়ল মশাই গাঁয়ের মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, বাবারা, আপনারা রুষ্ট হবেন না। আমি হাত জোর করে বলছি, আমরা আপনাদের জন্য খাবার নিয়ে গেছি। তবু যদি আপনাদের আরও খাবার লাগে তবে আমরা আবার নিয়ে যাব। বাবারা, এমন করে গায়ে উৎপাত করবেন না। আমাদের আর 2 দিন সময় দিন, আমি আপনাদের জন্য মহাভোজের আয়োজন করব। মোড়ল মশাই যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে সামনেই একটা বড় আম গাছ ছিল। হঠাৎ করেই সেই গাছের ভেতর থেকে 2 রোগা লিকলিকে হাত এসে মোড়ল মশাইকে নিয়ে এক প্রকার লোফালুফি খেলতে লাগলো। লোফালুফি করতে করতেই এক সময় ধমাস করে আছাড় মারলে। মোড়ল মশাই সজোরে মাটিতে পড়ার সময় ভেবেছিলেন এখনই বুঝি তার মাথাটা ফেটে দুয়াতখানা হয়ে যাবে। তবে ভাগ্যক্রমে সেরকম কিছু হলো না। আরো 2 হাত মাটি ভেদ করে উঠে সে তাকে ধরে ফেলল। হ্যাঁ, এখনই মৃত্যু হলো না বটে, তবে ওই হাত 2 মোড়ল মশাইকে নিয়ে যেভাবে মুঠি করে ধরলে যে তার মনে হলো প্রাণটা বোধ হয় এখনই বেরিয়ে যাবে। আমাদের ডেকে এনে অপমান করা, আমরা কি খেতে চেয়েছিলাম? তোরা আমাদের ডেকে আনলি আর তারপরে তো শাল পাতা ধরিয়ে দিলি। এখন আবার সময় চাইছি, তাও আবার 2 দিন। মোড়ল মশাই হাত জোর করে কেঁদে ফেললেন। ভগবানের দিব্যি, বাবা মহাদেবের দিব্যি, আমরা সত্যি সত্যি খাবার নিয়ে গিয়েছিলাম।
সে খাবারের সাথে যে কি হয়েছে জানি না, তবে আমরা আবার নিয়ে যাব। তবে আপনাদের প্রিয় শোল মাছ যোগান তো সব শেষ হয়ে গেছে। সে মাছ আনতে আমাদের ভিন গায়ে যেতে হবে। এইটুকু সময় আমাদের দিন বাবারা। যে হাতটা মোড়ল মশাইকে ধরে রেখেছিল সে এবার তাকে একটা ছোট্ট বলের মতো ওপরের দিকে ছুঁড়ে দিলে ওপরে গাছের ডাল থেকে ঝুলে থাকা হাত আবার তাকে খপাত করে ধরে ফেলল। আবার একটা ভয়ঙ্কর হাড় হিম করা গলা ভেসে বেড়াতে লাগলো সব দিক থেকে। এই দুটো দিন কি আমরা এমনি এমনি ঝুলে থাকবো গাছে? আমাদের খিদে পেয়েছে, না খেয়ে তো এমনি এমনি গাছে ঝুলে থাকা যাবে না। তার চেয়ে বরং তোকে নিয়ে যাই আমাদের সাথে, তোকেও আমাদের সাথে গাছের উপর থেকে ঝুলিয়ে রাখবো। খাবার পেলে তবে ছাড়বো তোকে। মোড়ল মশাইকে আবার আছাড় মেরে ফেলে দিল মাটিতে। এবার আর কেউ ধরল না তাকে। ওপর থেকে সজোরে পড়ে মনে হলো শরীরের বেশ কয়েকটা হাড় ভেঙে গেল বোধ হয়। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠলেন তিনি। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, দুদিনের মধ্যে আপনাদের খাবার নিয়ে হাজির হব। কিন্তু মোড়ল মশাইয়ের সে কান্না কেউ শুনলে না। লোকটাকে কখনো টেনে হিঁচড়ে, কখনো ফুটবলের মতো লাথি মারতে মারতে নিয়ে যাওয়া হলো শ্মশানের সেই শেওড়া গাছের সামনে। কারা যে নিয়ে গেল তাদের কেউ দেখতে পেল না। কিন্তু মোড়ল মশাইয়ের আর্তনাদের সাথে সাথে কাদের যেন অস্বাভাবিক চিৎকার শোনা গেল। সারা গ্রামের মানুষ সেদিন রাতে আবার ছুটে গেল শ্মশানের সেই গাছের সামনে। সে কি এক ভয়ঙ্কর দৃশ্য! গাছের সবচেয়ে উঁচু ডালে মোড়ল মশাইকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। মাঝে মাঝেই কালো কালো সরু সরু লিকলিকে হাত মোড়ল মশাইয়ের পিঠের ওপর ছপাস ছপাস করে চাবুকের মতো করে পড়ছে, আর তিনি চিৎকার করে কেঁদে উঠছেন। কালীচরণবাবু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বললেন, মোড়ল মশাইকে এভাবে বেশিক্ষণ ঝুলিয়ে রাখলে ওনাকে বোধহয় আর বাঁচানো যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। কাল মহালয়া ছিল। প্রথমবার এই জামতলায় মহালয়ার দিনটা কাটালাম। মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তবে ছোট থেকেই মহালয়ার এই ভোরে অ্যালার্ম বাজার আগেই আমার চোখটা এমনি এমনি খুলে যায়। এখন আর রেডিওর বালাই নেই কোথাও, তাই ওই মোবাইলেই শুনলাম মহিষাসুর মর্দিনী। আজ আবার অফিস ছুটি বলে তেমন কোনো তাড়া নেই। ঘুম ভেঙে গেছে, তবু বিছানা আঁকড়ে সামনের খোলা জানালা দিয়ে একেবারে গাঢ় নীল আকাশটা দেখছিলাম। মিত্তির মশাইয়ের বাড়ি আবার নেমন্তন্ন ছিল আমাদের, তবে শুধু নেমন্তন্ন নয়, আর একটা গভীর কাজও ছিল। সেই পদ্মপুকুর থেকে ফেরার পর থেকে ভেদু আর রৌদ্রের কথাবার্তা এক প্রকার বন্ধই হয়ে গেছে। প্রথম প্রথম ওদের মধ্যে একেবারে সাপে নেউলে সম্পর্ক ছিল। তারপর দুই একটা ঘটনা ঘটার পর থেকে ভেদু তাকে বেশ বিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই কি যে হলো কে জানে, পদ্মপুকুরে ওই পিঁপড়ে কাণ্ডের পর থেকে ভেদু একেবারেই রৌদ্রকে পাত্তা দিচ্ছে না। মাঝখানে রৌদ্র ভেদুর জন্য রান্নাবান্না করা শুরু করেছিল, পায়ে গরম তেলের মালিশ করে দিত, কিন্তু এখন আর ভেদু রৌদ্রকে তার পা ধরতেই দেয় না। আর রান্নাবান্না সে নিজেই করে। রৌদ্র রাঁধলেও ভেদু আবার নতুন করে রান্না করেছে, এমন কাণ্ডও হয়েছে। আমি সেদিন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো দেখিনি? ছেলেটা না হয় ভুল করে তোমার ধ্যানের জায়গাখানা ঠিক করে পরিষ্কার করেনি, তাই বলে তুমি ছেলেটাকে এমন শাস্তি দিচ্ছ? ভেদু আমার দিকে একেবারে কটমট করে তাকিয়ে বলল, ভুল করে নয় বিডিও স্যার, ভুল করে নয়, ইচ্ছে করে। রৌদ্র চাইনি আমার ধ্যান সফল হোক। আমার দৃঢ় বিশ্বাস রৌদ্রের অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। ও এমনি এমনি এই গায়ে আসেনি। রাতের বেলায় ও কার সাথে যেন ফিসফিস করে কথা বলে। আমি বারবার আড়াল থেকে দেখবার চেষ্টা করেছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম ভেদুর কথা। বেচারা রৌদ্র আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর একদিন একটা ছোট্ট ভুল করে ফেলায় ভেদু তাকে এতটা অবিশ্বাস করছে, ব্যাপারটা ঠিক মন থেকে মেনে নিতে পারেনি। রৌদ্র প্রথম দিকে নিজেই ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখন দেখল ভেদু দিনে দিনে একেবারে পাথর হয়ে যাচ্ছে, তখন মিত্তির মশাই চৌধুরী মশাইয়ের পায়ে গিয়ে পড়ল। জগার কাছ থেকে শুনলাম বেচারা নাকি একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই জন্যই মিত্তির মশাই তার নিজের বাড়িতে একটা ভোজের আয়োজন করেছিলেন।
একটা সুন্দর দিন, দুজনকে সামনাসামনি পাত পেরে বসিয়ে খাওয়ালে হয়তো সব মিটে যাবে, কিন্তু এদের ঝগড়া যে এত সহজে মেটার নয়। ভেদু আগে এসেছিল, রৌদ্র পরে। যতক্ষণ রৌদ্র আসেনি ভেদু বেশ প্রাণ খুলে কথা বলছিল, হাসি ঠাট্টাও করছিল, কিন্তু রৌদ্র আসতেই কেমন যেন হঠাৎ করে চুপ করে গেল। মিত্তির মশাই, চৌধুরী মশাই, আমি সবাই মিলে অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। সব মিটে যাওয়ার পর ঠিক হয়েছিল আজ বিকেলে, মানে মহালয়ার পরের দিন বিকেলে জামতলার স্কুলের মাঠে একটা ফুটবল খেলার আয়োজন হবে। আমরা ছোটবেলায় দেখেছি দুটো মানুষের মধ্যে মন কষাকষি হলে খেলাই পারে আবার দুজনকে কাছাকাছি এনে দিতে। সেই জন্যই আমরা সকলে স্কুলের মাঠে জড়ো হলাম। সবাই এসেছে, ভেদুর কোনো পাত্তা নেই। আমরা সবাই রৌদ্রর দিকে তাকালাম। মিত্তির মশাই বললেন, কি হলো রৌদ্র, তোমার গুরুদেবের খবর কি? সে তো রাজি হয়েছিল যে আজ বিকেলে খেলতে আসবে। এ দেখো, আমি পর্যন্ত এই বয়সে হাফ প্যান্ট পরে খেলতে চলে এসেছি। তা ভাই, তোমার গুরুদেব কোথায়? হ্যাঁ, মনে হলো মিত্তির মশাই যেন রৌদ্রের বুকের একেবারে কোমল জায়গায় আঘাত দিয়েছেন। সে ভেউ ভেউ করে কেঁদে উঠে বলল, কি জানি, গুরুদেব যে আজকাল কই কই যে চলে যায় কিছুই বুঝতে পারি না। মিত্তির মশাই আমার দিকে তাকালেন। ভেদু যদি সত্যিই লোকানোর জন্য কোথাও গিয়ে থাকে তবে তো তাকে নিয়ে আসা কারো কম্য নয়। তবে যদি সেটা না হয় তবে হয়তো আমি জানি, মন উদাস থাকলে কিংবা কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবলে ভেদু কোথায় গিয়ে থাকতে পারে। জামতলার শ্মশান। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছে। শ্মশানে একটা চিতা দাউ দাউ করে জ্বলছে, আর তার ঠিক সামনে বসে আছে ভেদু। আমি তার কাঁধে হাত রাখতেই চমকে উঠল ভেদু। কি হলো ভেদু, খেলতে যাবে না? আরে তুমি তো কথা দিয়েছিলে আজ বিকেলে খেলতে আসবে স্কুলের মাঠে। ভেদু অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ, যেন আমার কথাগুলোর মানেই বুঝতে পারছে না ঠিক করে। তারপর খানিকক্ষণ বাদে একটু স্বাভাবিক হয়ে বলল, দেখেছেন ভিডিও স্যার, চিতার আগুনের রংটা এমন নীলচে হয়ে যাচ্ছে মাঝে মাঝে। কি মুশকিল, আমার এই সাধারণ চোখে তো চিতার আগুনের রঙের কোনো ফারাকই ধরা পড়ল না। আমি শুধু অবাক হয়ে ভেদুর দিকে তাকালাম। চিতার রং এমন নীলচে হয়ে যাওয়া খুব ক্ষতিকর, কোনো একটা আসন্ন সংকটের খবর দেয়। সামনে সামনে খুব বড় একটা বিপদ আসতে চলেছে। বিপদ? কি বিপদের কথা বলছে ভেদু? আমি হা হয়ে কিছু একটা জিজ্ঞাসা করব ভাবছিলাম, তখনই হঠাৎ দেখলাম কালু আর ফটিক ছুটতে ছুটতে আসছে। পিছন পিছন রৌদ্রও দেখলাম খোঁড়াতে খোঁড়াতে আসছে। কালু দৌড়তে দৌড়তে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়তে পড়তে বলল, বিপদ বিপদ, মস্ত বড় বিপদ হয়েছে ভেদু বাবা। ভেদু ফ্যাল ফ্যাল করে সকলের দিকে একবার তাকিয়ে নিল। দুদিন ধরে সরাসরি না হলেও আমাদের মুখ্য আলোচনার কেন্দ্র হলো রৌদ্র, তাই তাকে এভাবে খোঁড়াতে খোঁড়াতে আসতে দেখে আমি রৌদ্রকেই জিজ্ঞাসা করলাম, কি হলো রৌদ্র, পায়ে কি হলো? সে ফ্যাল ফ্যাল করে হেসে বলল, না না, এই কিছু না, ওই ওই আগে আগে কখনো ফুটবল খেলিনি তো, তাই একটু প্র্যাকটিস করছিলাম। খেলতে গিয়ে সব জোরে বল দিয়ে একটা লাথি মারতে গেলাম, আরে বাবারে বুঝতেই পারিনি বলটা এত শক্ত আর ভারী। বাবারে বাবারে বাবা, পাটা একেবারে মুচকে গেল। ভেদু সে কথা শুনে কালুর দিকে তাকিয়ে বলল, এই বিপদের কথাই বলছিলে নাকি তোমরা? আরে না 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 গো ভেদু বাবা, ভয়ঙ্কর বিপদ, ভয়ঙ্কর মস্ত বিপদ। কি যে হবে জানি না। তেনারা সব রেগে গেছেন, গ্রামটা বোধহয় আর বাঁচবে না। ভেদু খানিকক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এরকম ভাষা ভাষা কথা বললে কে কে বুঝবে? তেনারা রেগে গেছেন মানেটা কি? আর হঠাৎ করে রেগেই বা গেলেন কেন? কালু হাঁপাতে হাঁপাতে বলল, আরে আরে ভেদু বাবা, ওই যে হারাডিঙি ওখানে
ওখানে আমার এক ভাইরা ভাই থাকে। তা সেখান থেকেই একটু আগে খবর পেলাম ওখানে মহালয়ার রাতে সব শ্মশানে ভূতেদের শোল মাছ আর ভাত খাওয়ায়। সেই জন্যে নাকি আবার ভূতেদের নেমন্তন্ন করে আসে 14 দিন আগে থেকে। এসব নাকি ওদের কই এক পুরনো রীতি। তা জানেন তো, এবারও সব আয়োজন হয়েছিল, কিন্তু কাল রাত থেকেই ভূতেরা খেপে গেছে। তারা বলছে তাদের নাকি কোনো খাবারই দেওয়া হয়নি, ফাঁকা শালপাতা দেওয়া হয়েছে। গায়ের মুরগি ছাগল সব ধরে ধরে নিয়ে খেয়ে মরা শরীরগুলো এধার ওধার ছিটিয়ে একেবারে কেলোর কীর্তি করে গেছে। আমি একবার ভেদুর দিকে আর একবার ওই চিতার আগুনের দিকে তাকালাম। ভেদু কই? ভেদু কি তবে এই বিপদের কথাই বলছিল? হারাডিঙির ওই ভূত পুজোর কথা আমিও শুনেছিলাম। ভেবেছিলাম একবার দেখতে যাব, কিন্তু এই মহালয়ার দিনটাই মনে এমন একটা ভালো লাগা থাকে যে সেদিন শুধু বিছানার বালিশ আঁকড়ে আকাশের দিকে তাকিয়ে রং বদলের খেলা দেখতে ইচ্ছে করে। ভেদু আমায় যে এতক্ষণ ধরে বিপদের কথা বলছিল, এটা কি তবে সেই বিপদ? ভেদুর দিকে তাকালাম। সে আমার চোখ দেখে আমার প্রশ্ন বুঝতে পারে। এদিনও হয়তো বুঝতে পারল, তবে কোনো উত্তর দিল না। একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তবে তো একবার হারাডিঙির দিকে যেতে হয়। এ তো বড়ই বিপদের কথা। খাবারের লোভ দেখিয়ে আত্মাদের অভুক্ত ছেড়ে দেওয়া এত বড় অন্যায় কাজ। একটা সাধারণ মানুষও এতে রেগে যায়, আর এনারা তো আত্মা। এ জানে কি কি ধরনের অতৃপ্ত আত্মা। হয়তো এমনিতেই তাদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, এর মধ্যে আবার এই রকমের অত্যাচারে তো আরো রেগে যেতে পারে। খুব স্বাভাবিক সেটা। ভিডিও স্যার, আজ আর আমার ওই খেলাধুলো করা হবে না। আপনারা বরং রৌদ্রকে নিয়ে খেলাধুলো করুন। ওর তো আবার পা মুচকে গেছে। তবে আর কি, যা হোক করুন, আমাকে একবার হারাডিঙি যেতে হবে। মনে মনে বললাম, আজ আর খেলাধুলো হবে না। যাদের রাগ ভাঙানোর জন্য খেলার আয়োজন হয়েছিল তারাই যখন খেলছে না, তাহলে আর কিসের খেলা? দুঃখ একটাই, মিত্তির মশাই এই প্রথমবার হাফ প্যান্ট পরে মাঠে নেমেছিলেন। এই বয়সে তিনি কি কেরামতি দেখান সেটা একটু দেখার ইচ্ছে ছিল। তা যাক, সেজন্য কোনো দুঃখ নেই। হারাডিঙির ব্যাপারটা আগে দেখা দরকার। মনে মনে এটাও ঠিক করলাম, এবার আমিও যাব ভেদুর সঙ্গে। সেই ছোটবেলা থেকেই মহালয়ের পর থেকে আর কাজে মন বসে না। তাছাড়া এখন অফিসেও তেমন কোনো কাজ নেই। আমি বললাম, ঠিক আছে, চিন্তা করো না। হারাডিঙির মানুষদের এত বড় বিপদ, এখন খেলাধুলো করা আমাদের কারোরই ঠিক মানায় না। তাছাড়া পুজো তো এসেই গেল, সব কিছু মিটে গেলে না হয় আমরা একদিন খেলতে বসে যাব। এতে আর কি অসুবিধা আছে? তুমি সব গুছিয়ে নাও, আমি গাড়ি আনছি। আমার কথা শেষ হতেই রৌদ্র ফ্যাল ফ্যাল করে বলল, গুরুদেব, আমি যাব তো? ইদানিং এই প্রশ্নটা রৌদ্রকে করতে হতো না। ভেদু যেখানে যেত রৌদ্রকে নিয়েই যেত, কিন্তু পদ্মপুকুরের ওই ঘটনাটার পর থেকে যে কি হয়েছে কে জানে। এসব প্রশ্ন রৌদ্রকে করতে হয়। ভেদু ও রৌদ্রের কথার কোনো উত্তর না দিয়ে সোজা চলে গেল। আমি এগিয়ে এসে রৌদ্রর কাঁধে হাত রাখলাম। চিন্তা করো না, তুমি যাবে, অবশ্যই যাবে। বিশেষ করুন ভেদু বাবা, আমরা খাবার দিয়ে গিয়েছিলাম, ওনারা সেটা গ্রহণও করেছিলেন। আমরা স্পষ্ট দেখেছি একটা ভূত এসে হাপুস হুপুস করে গেয়ে গেছে। তবে ওনারা বলেছেন আমরা নাকি ডেকে এনে ওদের অপমান করেছি। ভেদু হারাডিঙিতে আসা মাত্র সারা গ্রামের মানুষ তাকে একেবারে ছেঁকে ধরল। এখানে এসেই শুনলাম গ্রামের মোড়ল মশাইকে নাকি ভূতেরা টানতে টানতে নিয়ে গিয়ে শ্মশানের সেই শেওড়া গাছের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। আবার মাঝে মাঝেই তার ওপর শারীরিক অত্যাচারও করছে। কালীচরণবাবু মাথায় হাত দিয়ে বসে বললেন, কে জানে আমি কি কিছু ভুল করলাম নাকি, কে জানে। আমি যখন তেনাদের নেমন্তন্ন করতে গিয়েছিলাম তখনই ওনাদের একজন আমার কাছে খাবার চেয়েছিল। এমনটা কোনো দিন কারোর সাথে হয়নি। ভেদু চুপ করে খানিকক্ষণ ভাবল, তারপর জিজ্ঞাসা করল, আপনারা যখন শ্মশানে খাবার নিয়ে গেছিলেন তখন কি ঢোল বাজাচ্ছিলেন? হাতে মশাল ছিল? হ্যাঁ, তো তাই তো নিয়ম। মশাল ছাড়া শ্মশানে যাবই বা কি করে?
ওখানে তো আলোর তেমন ব্যবস্থা নেই, আর আমরা এই ভূত ভোজনের উৎসবে এমন ঢাকঢোল বাজাতে বাজাতেই যাই। মোড়ল মশাইয়ের হাত থেকে যখন খাবারের তালা কেড়ে নিলে তখনও ঢাকঢোল বাজছিল? কালীচরণ বাবু ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো বাজছিল। কোথাও একটা গন্ডগোল হয়েছে। কালীচরণ বাবু, আপনি কোনো অশরীরী আওয়াজ শোনেননি। আর যে মোড়ল মশাইয়ের হাত থেকে খাবার নিয়েছিল কিংবা আপনারা যাকে ওই হাপুস হুপুস করে খেতে দেখেছিলেন, সে কোনো অশরীরী নয়, সে মানুষ। কোনো অশরীরী অত ঢাকঢোলের আওয়াজ আর মশালের আলোয় শরীর ধরে সামনে আসতে পারে না। হয়তো এই জন্যই আপনাদের এই ভূত পুজোর নিয়ম অনুসারে শ্মশানে খাবার রাখার সময় ঢাকঢোল বাজানোর নিয়ম আছে। সম্ভবত কোনো মানুষ ভূতেদের খাবার খেয়ে নিয়েছে। হয়তো খুব অসুস্থ, মাথার ব্যামো আছে, তাই অত রোগা, যাকে আপনারা ভূত ভাবছেন। হয়তো মাথায় দোষ আছে, তাই অমন করে অপ্রকৃতিস্থের মতো আচরণ করেছে। কালীচরণবাবু এতক্ষণ কিছু না বুঝতে পেরে একেবারে কাতর হয়ে পড়েছিলেন। এখন ভেদুর কথা শুনে নতুন শক্তি পেলেন মনে হলো। কি বলছেন কি ভেদু বাবা? ভূতেদের বদলে মানুষ খাবার খেয়ে চলে গেল, কি সর্বনাশ! আমরা একটা আম গাছের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। কিছুক্ষণ আগে এই গাছের ওপর থেকেই নাকি দুটো হাত বেরিয়ে এসে মোড়ল মশাইকে নিয়ে লোফালোফি খেলছিল। এতক্ষণ আমরা এখানেই দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ সেই আম গাছের পেছন থেকে একেবারে কঙ্কালসার শরীর লাফিয়ে এসে হাজির হলো প্রায় রৌদ্রর গা ঘেঁষে। রৌদ্র আমাদের একটু অন্যরকম হলেও সে কিন্তু ভীতু নয়। সেই ছেলে একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকার করে দুপা পিছিয়ে গেল। ততক্ষণে এই কঙ্কালসার লোকটা লাফিয়ে হাজির হলো কালীচরণ বাবুর কাছে। তোমরা আমার জন্য খাবার এনেছিলে? খুব ভালো ছিল খাবার, খুব ভালো ছিল। আজ দেবে না, আজ দেবে না, আজ আমি আবার খাবো, আবার খাবো, খুব খিদে পেয়েছে, আবার খাবো, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, আবার খাবো, আবার খাবো, আবার খাবো। হারাডিঙির মানুষ এমনিতেই এই এতক্ষণ ধরে ভেবে পাচ্ছিল না যে যে খাবার তারা শ্মশানের গাছের তলায় রেখে এসেছিল সেটা যদি ভূতের পেটে না গিয়ে থাকে তাহলে গেল কোথায়। এতক্ষণে এই উৎসের দেখা পেয়ে কেউ আর যেন নিজেকে সামলাতে পারল না। কালীচরণবাবু সবার আগে লোকটার গলা চেপে ধরল। লোকটা এতই হালকা যে কালীচরণবাবু একটু ঝাঁকানি দিয়ে তুলে ধরতেই লোকটা একেবারে শূন্যে উঠে গেল। আশেপাশে যারা ছিল সকলেই ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। লোকটা এতটাই দুর্বল আর রোগা, আমার তো মনে হলো এই ভিড়ের চাপে না লোকটার দম বন্ধ হয়ে যায়। ভেদু এবার চিৎকার করে বলে উঠল, হায় ভগবান, ভগবান, এ কিরকম অনাচার! লোকটাকে দেখেও কি আপনারা এটুকু বুঝছেন না যে ভূতেদের থেকে খাবারটা ওর জন্য বেশি দরকার ছিল? খিদে পেয়েছে, খেয়ে নিয়েছে, এতে অন্যায়টা কিসে? কালীচরণবাবু নিজের কপাল চাপড়ে বসে পড়লেন মাটিতে। আপনি যা বলছেন সবই বুঝতে পারছি ভেদু বাবা, কিন্তু আমাদের অবস্থাটাও তো আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আরে এই লোকটার খিদে পেয়েছে, আসে তো গ্রামের যে কোনো বাড়িতে গিয়ে দুটো খেতে চাইলেই খাবার ব্যবস্থা করে দেবে। তার জন্য এমন শ্মশানে ঠিক ওই শেওড়া গাছের পিছন থেকেই হাত বার করার কি কারণ বলেন তো দেখি? আর এই লোকটার খিদে পেয়েছে তাই খেয়ে নিয়েছে, এ কথা ওই ভূতেদের কি করে বোঝাই বলেন দেখি? আমাদের মোড়ল মশাইয়ের যা অবস্থা, ওই গাছ থেকে তাকে নামিয়ে আনলেও তো মনে হয় না আর তিনি বাঁচবেন বলে। আরেকজন ভদ্রলোক গজ গজ করতে করতে এগিয়ে এসে ওই লোকটার মাথায় একটা চাঁটা মেরে বলল, আরে এই লোকটাকে তো যা খুশি একটা খাইয়ে দিলি হয়, কিন্তু ওই ভূতেদের তো শোল মাছই দিতে হয়। আমাদের গ্রামে সব শোল মাছ শেষ হয়ে গেছে, 2 দিন সময় চাওয়া হয়েছে। এর মধ্যে যদি শোল মাছ না পাওয়া যায় তবে কি বিপদটা হবে একবার ভেবে দেখেছেন? সবই বুঝতে পারছি, আমি এখনই একবার যাব শ্মশানে, দেখে কি করতে পারি। রৌদ্র সঙ্গে সঙ্গে এগিয়ে এলো খোঁড়াতে খোঁড়াতে। গুরুদেব! ভেদু এবার বেশ বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, কি চাই? হ্যাঁ, কাজের সময় বারবার কেন এমন করে সামনে আসছো? বেচারা রৌদ্র আবার ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কী বা বলি। তবে রৌদ্র নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল,
ইয়ে মানে বলছিলাম গুরুদেব, আপনার এই পোশাক দেখে সকলেই তো আপনাকে গুণিন হিসাবে চিনে নেবে। এনাদের গ্রামের মোড়ল মশাই ওখানে আছেন। আপনি কোনো কথা বলার আগেই হয়তো তেনারা রেগে গিয়ে মোড়লের ঘাড় মটকে দিলে। হ্যাঁ, তাই যদি আপনার বদলে আমি গিয়ে একবার তেনাদের সাথে কথা বলি, তাহলে নিশ্চয়ই তেনারা একটু বুঝবেন। ভেদু চুপ করে রইল। আমার কিন্তু মনে হলো রৌদ্র ভুল কিছু বলেনি। এখানে ভূত তাড়ানোর থেকেও বেশি দরকার তাদের বুঝিয়ে সুঝিয়ে দিন দুয়েকের জন্য শান্ত করা, যাতে গ্রামের মানুষ আবার খাবারের ব্যবস্থা করতে পারে। আমিও তাই ভেদুকে বললাম, শোনো না ভেদু, আমার মনে হয় রৌদ্র খুব একটা ভুল কথা কিছু বলেনি। বেশ, আপনি যখন বলছেন যাকো। অবশেষে রৌদ্রর মুখে হাসি ফুটল। আমিও বেচারার কাঁদো কাঁদো মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু ভেদু আবার গম্ভীর হয়ে আমাকে বলল, আপনি ওর সাথে যান বিডিও স্যার। ও যেন শুধুই ওনাদের বোঝানোর চেষ্টা করে। কোনো রকম বল প্রয়োগ করলে কিন্তু আমি ওকে দূর করে দেব। নিজের শক্তি দেখানোর যেন বিন্দুমাত্র চেষ্টা না করে। ভেদু আমাকে কি বলতে চাইলো সেটা বুঝলাম, যেটা বলল না সেটাও বেশ ভালোই বুঝতে পারলাম। রৌদ্রকে ঠিক যতটুকু কাজ দেওয়া হয়েছে সে যেন ঠিক ততটুকুই করে। আর রৌদ্র আর আমাকে এখান থেকে সরিয়ে ভেদু এখন ধ্যানে বসবে। এখানে আসার আগে ভেদু খানিকটা চঞ্চল ছিল। যে কোনো কাজের আগে খানিকটা প্রস্তুতির দরকার, সেটুকু সময় ভেদুকে দেওয়া দরকার। আমি আর রৌদ্র রওনা দিলাম শ্মশানের দিকে। আমাদের জামতলা শ্মশানে ভেদুর কল্যাণে বার কয়েক গিয়েছিলাম। মাঝে মাঝে বেশ গা ছমছম করে, কিন্তু তবু যেন শ্বাস নেওয়া যায়। কিন্তু এখানের শ্মশানে পা দেওয়া মাত্র মনে হলো আমার গলাটাকে চেপে ধরেছে, আমার দম বন্ধ হয়ে আসছে। দূর থেকেই দেখতে পেলাম মোড়ল মশাইকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে শেওড়া গাছের ডালে। ভদ্রলোক বেঁচে আছেন নাকি এতক্ষণে মারা গেছেন ঠিক বুঝতে পারছিলাম না। একটু আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাক শান্ত ছিল। আমরা শ্মশানের মাটিতে পা দেওয়ার সাথে সাথে কি যেন হয়ে গেল। হঠাৎ করে শেওড়া গাছটা ভয়ানকভাবে দুলতে লাগলো। যে ডালে মোড়ল মশাইকে বেঁধে রাখা হয়েছিল সেটা সপাটে মাটির দিকে এগিয়ে এলো। কেউ মনে হলো মোড়ল মশাইয়ের গলা চেপে ধরল। ভদ্রলোক চিৎকার করে উঠলেন, পাচ্ছি না, কাদের যেন একটা ফিসফিস গুজগুজ কথা কানে এলো। আমি রৌদ্রর দিকে তাকালাম। সে তো এখনো ঘাড় উঁচু করে শেওড়া গাছটাকে দেখে যাচ্ছে, যেন এখনই গাছটাকে উপড়ে নিয়ে চলে আসবে। ভেদু তাকে বারবার বলে দিয়েছে তাকে যেটুকু কাজ দেওয়া হয়েছে যেন শুধু সেটুকুই করে। কিন্তু রৌদ্রর হাবভাব দেখে তো আমার সেটা মনে হচ্ছে না। একটু বাদেই একটা ভয়ঙ্কর হাড় হিম করা গলা শোনা গেল, তোমরা এলাকার তো কেউ না, এখানে কি মতলবে এসেছো? এই মোড়ল মশাইকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন রে? ভালো হবে না কিন্তু, এখনই ওনাকে ছেড়ে দে। আমি তাড়াতাড়ি রৌদ্রর কাঁধে হাত রেখে বললাম, এসব তুমি কি করছো রৌদ্র? এভাবে কেন কথা বলছো? ওনাদের রাগ হওয়া তো স্বাভাবিক ব্যাপার। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা একটু ভালো করে বুঝিয়ে বলা তোমার দায়িত্ব। রৌদ্র এবার চিৎকার করে বলল, আপনাদের জন্য গ্রাম থেকে খাবার দেওয়া হয়েছিল, কিন্তু ভুল করে সে খাবার অন্য একজন খেয়ে নিয়ে গেছে। গায়ের লোক এটা জানতো না। এখন মোড়ল মশাইকে ছেড়ে দিন, আপনাদের জন্য আবার খাবার আসবে। আমার কথা শুনে রৌদ্র তুই থেকে সোজা আপনিতে উঠে গেল ঠিকই, কিন্তু কথাগুলোতে এখনো কেমন যেন আদেশের সুর ভেসে বেড়াচ্ছে। আমি ওকে আরেকবার সাবধান করে দিয়ে বললাম, রৌদ্র একটু সাবধানে, মোড়ল মশাই ওদের কাছে আছেন, ওদের এখনই চটিও না। আমার কথাটা শেষ হলো না ঠিক তখনই শেওড়া গাছের কাছ থেকে একটা ঝড় যেন ধেয়ে এলো আমাদের দিকে। সেই ঝড়ে আমরা দুজনেই দুদিকে ছিটকে পড়ে গেলাম। রৌদ্রর মাথাটা একটা পাঁচিলের কোনায় লেগে ফেটে গেল। মাথা ফেটে যাওয়ার জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে, কি হলো কে জানে, রৌদ্র উঠে একেবারে বাজ খাই হুঙ্কার দিল। একে বেচারার পা মুচকে গিয়েছিল, তার উপর আবার মাথার এই আঘাত সহ্য করতে পারল না রৌদ্র। এই এতক্ষণ ধরে আমি এখানে ভালো করে কথা বলছি, সেটা সহ্য হচ্ছে না কারো, তাই না? হ্যাঁ, এই আজ এই গাছটাকে আমি শ্মশানের মাটি থেকে তুলে ফেলে দেবো। জানিস জানিস আমি কে?
সেই ভয়ঙ্কর গলাটা এবার যেন ব্যঙ্গ করে উঠল। তুই কে? রৌদ্র ছুটে গিয়ে কিছু একটা করতে যাচ্ছিল, আমি ওর হাত চেপে ধরলাম। বেশ বুঝতে পারছি ভেদু আমাকে এই জন্যই এখানে রেখেছে। আমি যথেষ্ট চাপা স্বরেই বললাম, ভেদু কি বলেছে মনে আছে তো? আমরা শুধু অনুরোধ করবো ওনাদের, দুদিন যেন ওরা কিছু না করে, মোড়ল মশাইকে যেন ছেড়ে দেয়। ভেদুর কথাটা কিন্তু মনে রেখো। যে ভয়ে ভেদুকে এখানে আনা হলো না, সেই ভয়ের কাজটাই করা হলো। দুবার ভেদুর নামটা উচ্চারণ করে ফেললাম আমি। ভেদু যে মানুষের গণ্ডি ছেড়ে অশরীরী প্রেতাত্মাদের কাছেও একটা প্রতিপত্তি জোগাড় করে ফেলেছে, সেটা কি করে জানব? আমার মুখে ভেদুর নাম শুনেই সেই ভয়ঙ্কর গলা শোনা গেল। ভেদু, কুনিল নিয়ে এসেছে এরা, আমাদের তাড়াতে কুনিল নিয়ে এসেছে। শেওড়া গাছের গা দিয়ে কিলবিল করে বের হতে লাগলো কিছু পোকা। দেখলেই মনে হয় যেন ভীষণ বিষাক্ত পোকা। সেই ভয়ঙ্কর পোকাগুলো যেন ছুটে চলে আসতে লাগলো আমাদের দিকে। রৌদ্র ছুটে গিয়ে টান মেরে কিছু আগাছা টেনে এনে কি সব মন্ত্র পড়ে ছুঁড়ে দিল পোকাগুলোর দিকে। দপ করে আগুন জ্বলে উঠল, কিন্তু পোকাগুলোর কিছু হলো না। একই গতিতে তারা ছুটে আসতে লাগলো আমাদের দিকে। রৌদ্র আবার ছুটে গেল শ্মশানের এক পাশে গজিয়ে ওঠা আগাছাগুলোর দিকে। আবার মন্ত্র পড়ে ছুঁড়ে দিল সেগুলো পোকাগুলোর দিকে। আবারও আগুন জ্বলে উঠল, কিন্তু কিছুই হলো না। ওদিকে একটা বীভৎস চিৎকার শুনে চেয়ে দেখি মোড়ল মশাইয়ের সারা শরীরে সেই বীভৎস পোকা ছেয়ে গেছে। পোকাগুলো একটু একটু করে শরীরের চামড়া কুড়ে কুড়ে খাচ্ছে। কয়েকটা পোকা রৌদ্রর কাছ অব্দি পৌঁছে গেছে। রৌদ্র হাত দিয়ে পোকাগুলোকে ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু ছুঁতে পারছে না। রৌদ্রের সারা শরীরে পোকাগুলো ছেয়ে গেল মুহূর্তে। সেও ওই মোড়ল মশাইয়ের মতোই আর্তচিৎকার করছে। যা বুঝতে পারছি এখানে দাঁড়িয়ে আর অপেক্ষা করা চলবে না। যেভাবেই হোক ভেদুকে একটা খবর দিতে হবে। দুটো মানুষ এখানে যন্ত্রণায় চিৎকার করছে, অথচ আমি কিছুই করতে পারছি না। আমার পক্ষে কিছু করাও সম্ভব নয়। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে আরও বিপদ বাড়বে। আমি ছুটতে লাগলাম। আমার পিছনে অজস্র বিষাক্ত পোকা তাড়া করলো। হারাডিঙির সেই আম গাছের কাছে যখন পৌঁছালাম, ততক্ষণে সারা গ্রামে ওই পোকা ছড়িয়ে পড়েছে। আমি চিৎকার করে উঠলাম, ভেদু! ভেদু চোখ খুলল। চারদিকে সেই বিষাক্ত পোকাগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, জানতাম ও কিছু করতে পারবে না। ভেদু তার ঝোলা থেকে খানিকটা ধুলো পোড়া নিয়ে ফুঁ দিল। পোকাগুলো চলে গেল না, কিংবা পুড়েও মরল না। তবে যেখানে ছিল সেখানেই থেমে গেল, যেন কোনো একটা অদৃশ্য বাধার জন্য এগোতে পারছে না। ভেদু যেখানে দাঁড়িয়েছিল সেখানে তার চারদিকে বেশ কিছু হাত বেরিয়ে এলো মাটি ফুঁড়ে। হাতগুলো যেন সাপের মতো কিলবিল করছে। ভেদু আবার সেই হাতগুলোর ওপরে তার ধুলো পোড়া ছেটালো। হাতগুলো মুহূর্তের মধ্যে কিলবিল করতে করতেই মাটির ভেতরে ঢুকে গেল, কিন্তু কয়েকটা মুহূর্তই মাত্র। আবার সেই হাতগুলো বেরিয়ে এলো মাটি থেকে। শ্মশানে যে ভয়ঙ্কর গলার আওয়াজ শুনেছিলাম, সেই গলার আওয়াজ আবার ভেসে এলো কানে। কতবার ধুলো পোড়া ছেটাবি? যতবার এখানে ধুলো পোড়া ছেটাবি, ততবার আমি আসবো, ততবার আমরা আসবো। আমরা এবার একা নয়, অজস্র প্রেতাত্মা আছি আমরা। আমাদের হারানো এত সহজ নয়। ভেদু হাত জোর করে বলল, আমি কাউকে হারাতে চাই না, আমি কাউকে তাড়াতে আসিনি। শুধু একটা কথা বলতে এসেছি। এখানে একজন অসুস্থ পাগল লোক বুঝতে না পেরে আপনাদের খাবার খেয়ে নিয়েছে। হারাডিঙের লোক আবার আপনাদের খাবারের ব্যবস্থা করছে, কিন্তু মোড়ল মশাইকে ওভাবে ঝুলিয়ে রাখলে উনি যে বাঁচবেন না। ওনাকে ছেড়ে দিন। চারদিক থেকে একটা অট্টহাস্য শোনা গেল। কে যেন ব্যঙ্গ করে বলল, তাই নাকি? এ তো আবার নতুন কথা শোনা যাচ্ছে। আমাদের খাবার নাকি অন্য কেউ খেয়ে গেছে? বলি, কোন মানুষের এত সাহস আছে যে ভূতের খাবার খেয়ে গেছে? কালীচরণবাবু কাছেই ছিলেন। সেই রোগা কঙ্কালসার পাগলটাকে কোথায় রাখা হয়েছিল কে জানে। তাকে প্রায় ঘাড় ধরে হির হির করে টানতে টানতে নিয়ে এলেন। এই যে এই লোকটা, বাবারা দয়া করুন, আজ এই লোকটার জন্য আমাদের এত বিপদ। পাগল লোকটা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে চারদিকে।
এখানে যে কি ঘটছে সেটার বোধহয় কিছুই ঠিকমতো বুঝতে পারছে না। আবার একটা অট্টহাস্য শোনা গেল। মনে হয় এই লোকটার দুরবস্থা দেখে ভূতেদেরও হাসি পাচ্ছে। সেই ভয়ঙ্কর ভৌতিক আওয়াজ বলে উঠল, এই লোকটার অবস্থা তো আমাদের থেকেও ভয়ঙ্কর। মানুষের কাজ কারবার গুলো মাথায় ঢুকে না। এরকম মানুষ থাকতে আমাদের খাওয়ার জন্য এত আয়োজন করছে কেন? আমরা কি ওদের বলেছি আমাদের খেতে দিতে? এরা নিজেরাই এসব নিয়ম বানিয়েছে। এখন নিয়ম যখন হয়েছে তখন তো তার পালন করতে হবে। আমাদের ডেকে আনা হয়েছিল খাবারের জন্য, আর তারপর এই লোকটা সব খাবার খেয়ে নিয়েছে। তাহলে আমরা এখন কি করব? কিছুক্ষণের জন্য সব চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। আবার সেই ভয়ঙ্কর গলা বলে উঠল, তাহলে এখন আমরা এই লোকটাকেই খেয়ে নেব। কালীচরণ বাবু হাঁপ ছেড়ে বললেন, হ্যাঁ 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 বাবারা, সেই ভালো সেই ভালো। এই লোকটাকে আপনারা নিয়ে যান। আপনাদের শেওড়া গাছের পিছনে লুকিয়েছিল লোকটা। বাবারে বাবা, কি সাহস! হাত বাড়িয়ে খাবার নিলে কি করে বুঝবো? নিয়ে যান, আপনারা নিয়ে যান, একে নিয়ে যান। চারদিক থেকে একটা হই হই আওয়াজ শোনা গেল। মনে হলো ভূতেরা যেন বড় খুশি হয়েছে। বেচারা পাগল লোকটি পাগল হলেও বোধহয় বুঝতে পেরেছে তাকে গ্রামের লোক ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিচ্ছে। লোকটা ছুটে গিয়ে ভেদুর পিছনে লুকিয়ে পড়ল। ভেদু সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর একটা কোথাও নয়, ওকে কোথাও নিয়ে যাওয়া হবে না, ও এখানেই থাকবে আমার কাছে। কালীচরণ বাবু ছুটে এসে বললেন, হ্যাঁ, এমন এমন করবেন না ভেদু বাবা। লোকটার অবস্থা দেখেছেন? এমনিতেই কিছুদিন বাদে লোকটা এনাদের দলেই নাম লেখাবে। তার চেয়ে এখনই যাক। আরে একে নিয়ে গেলে হয়তো তেনারা আমাদের মোড়ল মশাইকে দিয়ে যাবেন। সত্যি বলছি ভেদু বাবা, মোড়ল মশাই ছাড়া আমরা একেবারে কানা হয়ে গেছি। কোথায় যে শোল মাছ পাবো কিছুই বুঝতে পারছি না। দয়া করুন ভেদু বাবা। ভেদু গলার স্বরটা একটু নরম করে বলল, একটু ধৈর্য ধরুন, আপনারা আমাকে একবার কথা বলতে দিন, কারো কোনো ক্ষতি হবে না। গায়ের আরেকজন মানুষ ছুটে এসে চিৎকার করে বলল, আপনারা চুপ করুন তো। কিসের গুণীর আপনারা? এই এতক্ষণ তো এসেছে না গায়ে। বলি কোন উপকারটা হয়েছে শুনি? আমাদের মোড়ল মশাই ছাড়া পেয়েছে। উল্টে আপনার চালাও তো ওই শ্মশানের মাটিতে পড়ে কাতরাচ্ছে দেখে এলুম। আমাদের সালাম দেন দেখি। হ্যাঁ, নিজের চালাকে সামলান কে যান? আমরা আমাদের মতো করে ব্যাপারটা সামলে নেবো, ঠিক আছে? যান যান যান, করুন। গায়ের লোকজন ছুটে গেল সেই লোকটাকে টেনে আনার জন্য, কিন্তু ভেদু তো ছাড়ার পাত্র নয়। লোকটা ভেদুকে একেবারে আঁকড়ে জড়িয়ে ধরে রয়েছে। ভেদু তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, একজনকে বাঁচাতে আর একজনকে মৃত্যুর মুখে তুলে দেওয়ার কি কোনো যুক্তি আছে? আমি বলছি তো, আমাকে একটু সময় দিন, আমি সবটা ঠিক করে দেব। সেই ভয়ঙ্কর ভৌতিক আওয়াজটা এতক্ষণে থেমেছিল, এখন হঠাৎ করেই আবার চিৎকার করে উঠল, দিবি না তুই? ওকে দিবি না? তাহলে আজ এই গ্রাম শেষ হয়ে যাবে, সবাইকে শেষ করে দেব। একটা প্রলয় যেন এতক্ষণ থেমেছিল, এখন যেন আবার ভয়ঙ্করভাবে তা শুরু হয়ে গেল। চারদিকে কেমন যেন একটা গুরুম গুরুম আওয়াজ হচ্ছে। গাছপালা ঝুপঝুপ করে পড়তে লাগলো। প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দ হলো। সেই বিভৎস বিষাক্ত পোকাগুলো আবার মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। গ্রামের মানুষদের সেই পোকাগুলো একে একে আক্রমণ করতে লাগলো। একবার যার শরীরে সেই পোকা বসছে তাকে আর ছাড়ানো যাচ্ছে না। সকলে যন্ত্রণায় চিৎকার করছে। কালীচরণ বাবুর দু পায়ে পোকায় ভর্তি হয়ে গেছে। তিনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বললেন, আবার কেমন নিয়ম আপনার? ও বাবা রে, ওই একটা অজানা অচেনা ভিখারির জন্য এতগুলো মানুষকে মরতে হবে এখন। ভেদু হঠাৎ করেই প্রচণ্ড রেগে গেল। জীবনেই প্রথম ভেদুকে রেগে যেতে দেখলাম। সে ওই কঙ্কালসার লোকটাকে দু হাতে ঠেলে সরিয়ে দিয়ে বলল, কাউকে মরতে হবে না, আমি তো আছি নাকে। ভেদু সেই আম গাছ তলাতেই বসে পড়ল। চোখ বন্ধ করে বীর বীর করে মন্ত্র পড়তে লাগলো। অদ্ভুতভাবে দেখলাম সেই আম গাছটা নীল আলোয় ভরে গেল। সেই নীল আলো ঠিকরে আসতে লাগলো। পোকাগুলো যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল, কিন্তু সেই ভয়ঙ্কর আওয়াজ তো এখনো আছে। বটে, তোর অনেক কেরামতি দেখলাম, কিন্তু ভুলে যাস না
আমরা একজন নেই, অনেকে আছি, শয়ে শয়ে, হাজারে হাজারে। কতজনের সাথে লড়বি তুই? ভেদু যেখানে বসেছিল ঠিক সেখানকার মাটিটা উঠে গেল হাত পাঁচেক ওপরে। দেখা গেল একটা গাছের গুড়ির মতো শক্ত হাত সেই মাটির চাইটা ধরে রেখেছে। ভেদু এখনো সেখানে স্থির হয়ে বসে আছে। সেই শক্ত হাত ভেদুকে তুলে ছুঁড়ে ফেলতে চাইল, কিন্তু সেটা সম্ভব হলো না। ভেদু মাটির চাইটা সমেতই নিচে নেমে এলো। ভেদু চোখ খুলে এবার উঠে দাঁড়ালো। মূর্খের দল, তোরা জানিস না আমার উপর আমার গুরুর আশীর্বাদ আছে। আমার কোনো ক্ষতি তোরা কেউ করতে পারবি না। ভেদু তার রুদ্রাক্ষ জড়ানো হাত সামনের দিকে নিয়ে এলো। সেই হাত থেকে অদ্ভুতভাবে সাদা ধোঁয়ার মতো কি একটা যেন বেরিয়ে পড়তে লাগলো। চারদিকে হঠাৎ করেই শান্ত হয়ে গেল। বিনা মেঘে বজ্রপাতের মতো যে দুর্যোগ শুরু হয়েছিল সেটা হঠাৎ করেই থেমে গেল। যে বিষাক্ত পোকাগুলো এতক্ষণ সব মানুষকে অতিষ্ঠ করে রেখেছিল তাদেরও আর দেখা গেল না। চারদিকটা এমন শান্ত হয়ে গেছে যে বোঝা যাচ্ছে অশরীরীরা এখন এখান থেকে চলে গেছে। কালীচরণবাবু অনেক কষ্টে উঠে দাঁড়ালেন। পোকাগুলো চলে গেলেও ক্ষত তো এখনো রয়ে গেছে। আর এসব ভৌতিক পোকার কামড়ে গড়ে ওঠা ক্ষত সাধারণ ওষুধে কতটা সারবে তাও তো জানা নেই। হয়তো এই ক্ষত চিরদিনের জন্যই রয়ে গেছে। কালীচরণবাবু অনেক কষ্টে বললেন, ওরা চলে গেছে, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই তো দাঁড়িয়ে আছি। আমাদের মোড়ল মশাই তো এখনো ফিরলেন না। তিনি না ফিরলে কি যে করব কিছুই তো ঠিক করতে পারছি না। আর আমাদের সারা গ্রামটা তো লন্ডভন্ড হয়ে গেছে। আমরা নিজেরাও তো অসুস্থ, ঠিক মতো দাঁড়াতেও পারছি না। কোথা থেকে এখন তেনাদের খাবার জোগাড় করব? ভেদু কিছু বলল না, শুধু আমার দিকে তাকালো। ওর চোখের দৃষ্টিতে বুঝতে পারলাম ও রৌদ্রর উপর আরো বেশি রেগে গেছে। ও যেন বলতে চাই আরো একবার রৌদ্রর জন্যই এত গন্ডগোল হলো। তবে মুখে আর সেই অনুযোগ করল না, শুধু বলল, চলুন একবার শ্মশানের দিকে যাওয়া যাক। গায়ের সেই লোকটি যে বারবার ভেদুকে অপমান করছিল সে আবারও খোঁড়াতে খোঁড়াতে ভেদুর সামনে এসে হাজির হয়ে বলল, কিছু হবে না, কিছু করতে পারবে না তুই। তেনারা আরো খেপে গেছেন। ওই দেখ সামনে মোড়ল মশাই এখনো আছেন নাকি এতক্ষণে ওপরে চলে গেছেন? আমি মুখে কিছু বললাম না বটে, তবে আমারও মনের মধ্যে বারবার হচ্ছিল সত্যিই তো মোড়ল মশাই এখনো আছেন তো, নাকি তিনি পরলোকগত হয়ে গেছেন। আমরা আবার ছুটে গেলাম শ্মশানের দিকে। এবার যেন আগের থেকেও আরো ভয়ঙ্কর শ্মশানের পরিবেশ। চারদিকে ঝড় বয়ে চলেছে। দুটো চিতা জ্বলছিল। আমরা আসামাত্র সেই জ্বলন্ত চিতা থেকে জ্বলন্ত কাঠ ভেদু আর আমাকে লক্ষ্য করে ছুটে আসছে। অলক্ষ্যে থেকে কাদের যেন হাসির আওয়াজ শোনা যাচ্ছে বারবার। আবার শোনা গেল সেই ভয়ঙ্কর গলা, আবার এসেছিস তুই? চলে আয়, চলে আয়। ওই আম গাছের তলায় অনেক কেনামতি দেখিয়েছিস তুই, কিন্তু এটা তো আমাদের জায়গা। এখানে তো আমরাই শেষ কথা। ওই দেখ তোর চেলার অবস্থা। এতক্ষণ একটা গোঁ গোঁ আওয়াজ কানে আসছিল, কিন্তু চারদিকে এত হট্টগোল চলছিল যে ভালো করে বুঝতে পারিনি। এখন দেখতে পেলাম শেওড়া গাছে মোড়ল মশাইয়ের সাথে রৌদ্র একইভাবে ঝুলে আছে। মাঝে মাঝে তাকে নিচের দিকে নামানো হচ্ছে, আবার উপরে তোলা হচ্ছে, যেন মজা করা হচ্ছে ছেলেটাকে নিয়ে। সারা শরীরে বিষাক্ত পোকা ছেয়ে আছে, একটু একটু করে কুড়ে কুড়ে খাচ্ছে। সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। মোড়ল মশাইয়ের কথা তো আর বলার নয়। ভদ্রলোক নিস্তেজের মতো ঝুলে আছেন কোনো মতে। শ্মশানের মাটি কেঁপে উঠছে অশরীরীদের চিৎকারে। ভেদু এবার চিৎকার করে বলে উঠল, আমি শেষবারের মতো বলছি, এখনই শান্ত হও সবাই, ওদের মুক্তি দাও। তোমাদের খাবার তোমরা পাবে, না হলে আমি তোমাদের এমন অবস্থা করব যে কারো ক্ষতি করা তো দূরের কথা, আর কোনো দিন খাবারের দিকে হাত বাড়াতে পারবে না। ভেদুর কথার কোনো উত্তর এলো না। চারদিক থেকে শুধু ভয়ঙ্কর হাসির আওয়াজ। শ্মশানের মাটি দুলছে। আমি আর নিজের পায়ে দাঁড়াতে পারলাম না, মুখ থুবড়ে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে কয়েকটা লতা পাতা এসে জড়িয়ে ধরল আমাকে। সে বাঁধন ক্রমশ আরো শক্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন শরীরের চামড়া কেটে বসে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, ভেদু! আপনি কিছু চিন্তা করবেন না, ওরা ওদের সব সীমা এবার অতিক্রম করে গেছে। চারদিক থেকে আবার ব্যঙ্গের হাসি শোনা গেল। সেই ভয়ঙ্কর গলা বলল,
উড়িয়ে মারবো তোদের সবাইকে। সেই মুহূর্তে জ্বলন্ত চিতার একটা কাঠ ছুটে এলো আমার দিকে। লতার বাঁধন এতটাই শক্ত যে আমি সরে গিয়ে সেই আগুনের থেকে বাঁচতে পারলাম না। আমার পায়ের সামনেই পড়ল চিতার কাঠটা। শুকনো ঘাসে আগুন জ্বলতে সময় লাগলো না। আগুনের তাপে আমার সারা শরীর ঝলসে যাচ্ছে। আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব এবার। ঠিক সেই সময় বৃষ্টি এলো। হঠাৎ করেই কোনো রকম আগাম সংকেত না দিয়েই হুড়মুড় করে বৃষ্টি এলো। আমার গায়ের আগুন হঠাৎ করেই নিভে গেল। সারা শরীরটা অসম্ভব জ্বলছে, তবু আগুনটা নিভে যাওয়ায় কিছুটা স্বস্তি পেলাম। দেখলাম ভেদু ওপরে আকাশের দিকে 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আকাশ ভেঙে বৃষ্টি নামছে। এইভাবে তুই পার পাবি না তুমি, ওদের কাউকে তুই বাঁচাতে পারবি না। বৃষ্টি এনে তুই শ্মশানের চিতা নিভিয়ে দিয়েছিস। এখন ঘোর অমঙ্গল হবে, আরো অমঙ্গল হবে। আবার হাসির আওয়াজ শোনা গেল। দেখলাম সত্যিই শ্মশানের চিতাগুলো নিভে গেছে, আর সেখান থেকে কালো অবয়ব ছুটে আসছে 2 হাত বাড়িয়ে, যেন আমাকে গিলে খাওয়ার জন্য। ভেদু আকাশের দিক থেকে হাত নামিয়ে নিল। যেমন হঠাৎ করেই বৃষ্টিটা এসেছিল, তেমন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল বৃষ্টি। তারপর ভেদু সোজা তাকালো চিতাগুলোর দিকে, সেগুলো আবার আগের মতোই জ্বলে উঠল। সেই কালো অবয়বগুলো ছুটে আসছিল আমার দিকে। ভেদু ছুটে এসে তার রুদ্রাক্ষ পড়া হাত দিয়ে খপ করে ধরল ওই অবয়বগুলোকে, তারপর সজোরে ছুঁড়ে দিল ওই চিতার আগুনে। তারপর যেন হুঙ্কার দিয়ে বলল, আর কিছু করার আছে তোদের? এখনো বলছি শান্ত হয়ে থাক, না হলে তোদের কপালে বিপদ আছে। ভেদু কিছুক্ষণ অপেক্ষা করলো। ভেদু হাঁপাচ্ছে, চারদিকে চোখ ঘুরিয়ে আবারও একবার চিৎকার করে বলল, এই, আর কিছু করার আছে তোদের? ছেড়ে দে বলছি, সকলকে ছেড়ে দে। তেমন কোনো ভয়ঙ্কর কিছু হলো না বটে, তবে একটা গুম গুম আওয়াজ শোনা গেল। ছাড়বো না, আমরা কাউকে ছাড়বো না। ভেদু এবার আর কোনো কথা বলল না, সোজা মাটিতে বসে পড়ল। চোখ বন্ধ করে কি যেন সব মন্ত্র পড়ে গেল। শ্মশানের চিতা থেকে আগুন ছিটকে ছিটকে এসে একটা বলয় তৈরি করল। সেখান থেকে প্রথমেই একটা আগুনের তীর এসে লাগলো মোড়ল মশাইয়ের দিকে। ভদ্রলোকের বাঁধন খুলে গেল, তিনি নিচে এসে পড়লেন, তবে আস্তে আস্তে। তারপর আবার একটা আগুনের তীর ছুটে এসে লাগলো রৌদ্রের বাঁধনে, সেও বাঁধন খুলে মাটিতে পড়ে গেল। চারদিক থেকে আবার একটা আর্তনাদ শোনা যেতে লাগলো, সেই ভয়ঙ্কর আওয়াজ যেন আরো ভয়ঙ্কর শোনালো, তবে এবার সেই ভয়ঙ্কর ডাকের সাথে মিশে আছে একটা আর্তনাদ। পারবি না, তুই পারবি না, শেষ করে দেবো তোদের সকলকে, শেষ করে দেবো। মাটি ভেদ করে কালো কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়াগুলো ভেদুকে ঘিরে ধরল, যেন ধোঁয়াই তাকে ঢেকে রেখে দেবে। কিন্তু কিছু হলো না। কিছুক্ষণের মধ্যেই সব ধোঁয়া ছিটকে সরে গেল। আমার বাঁধনও আপনা থেকেই খুলে গেল। রৌদ্র আর মোড়ল মশাই তখনও গাছের নিচেই পড়ে আছেন। আমি কোনো মতে নিজেকে সামলে ওদের সরিয়ে নিয়ে এলাম। ভেদু এবার খপাত করে শ্মশানের থেকে এক খাবলা মাটি তুলে নিয়ে শেওড়া গাছের দিকে ছুঁড়ে মারল। সম্পূর্ণ গাছটা দুলতে শুরু করলো। গাছের নিচের দিক থেকে আগুন ধরতে শুরু করেছে। একটু একটু করে গাছটা যেন পুড়ে যেতে শুরু করেছে। আবার সেই গলার স্বর ভেসে এলো, তবে এবার আর তেমন ভয়ঙ্কর শোনালো না। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা আর কারো কোনো ক্ষতি করবো না, আমরা তো নিজে থেকে আসিনি এখানে। ঠিক আছে, চলে যাবো, আমাদের যেতে দিতে হবে না। গাছের আগুনটা আপনা থেকেই নিভে গেল। ভেদু বলল, না খেয়ে যাবে কেন? অপেক্ষা করো। যে ক্ষতি ওদের তোমরা করেছো সেই ক্ষতি সামলে উঠতে সময় লাগবে। তবু আমি বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের খাবারের আয়োজন করা হবে। একজন অসুস্থ মানুষ ভুল করে তোমাদের খাবার খেয়ে নিয়েছে। খিদের কষ্ট আত্মারা যতটা সহ্য করতে পারে মানুষ পারে না। ওকে তোমরা ক্ষমা করে দাও। তোমরা এটা কি করে ভুলে গেলে যে প্রতিবার এই গ্রামের মানুষ তোমাদের নিমন্ত্রণ করে খাওয়ায়? একবার খাওয়াতে পারেনি বলেই তোমাদের এত রাগ। অবশ্য তোমাদের দোষ নেই, পুরনো স্মৃতি মনে রাখা মানুষের কাজ, আত্মার নয়। আস্তে আস্তে সবটা স্বাভাবিক হয়ে আসছে। মোড়ল মশাই অবশ্য খুব অসুস্থ, জ্ঞান ফিরেছে, তবে তিনি এখনো কথা বলতে পারেননি। কালীচরণ বাবুর সাথে আমিই সব জোগাড় করলাম। আমার জামতলার মানুষও খুব সাহায্য করেছে। সেখান থেকেই বেশিরভাগ শোল মাছ এসেছিল।
সব মিটে যাওয়ার পর আমরা আবার জামতলার দিকে যাচ্ছি। আমার গাড়ির পেছনের সিটে ভেদু আর রৌদ্র বসে আছে। দুজনের মুখেই কোনো কথা নেই। আমি বললাম, ভেদু, রৌদ্র তো বেশ করিতকর্মা, তবে কেন ওই পোকাগুলোকে ও আটকাতে পারল না? ও তো আটকাতে চায়নি, ও তো পুড়িয়ে মারতে চেয়েছিল। এগুলো সব অশরীরীদের কাজ, ওরা আগেই মরে গেছে। ওদের তবে আর নতুন করে কেই বা মারবে? যাকে যতটুকু কাজের দায়িত্ব দেওয়া হয় আর বেশি কিছু করতে গেলেই বিপদ। রৌদ্র গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল, কিছুই বলল না। বুঝতে পারলাম দুজনের মধ্যের দূরত্বটা ক্রমশ যেন বেড়ে যাচ্ছে।